নমস্কার, এটিভি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। জীবনে নানা সমস্যা আসবে, পাশাপাশি চ্যালেঞ্জ আসবে। সেই সময় শুধু ধৈর্য ধরতে হবে। সমস্যা শুধুমাত্র সহনশীলতার পরীক্ষা। দেশের যুব সমাজকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে দেশের যুব সমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জীবনে শর্টকাট বলে কিছু নেই। জীবনের উদ্দেশ্য খোঁজার আগে এই আত্মবিশ্বাস রাখতে হবে যে কোনো শক্তি, কোনো উদ্দেশ্যই তাকে পাঠিয়েছে। এদিন পডকাস্ট শোতে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক সংকট, প্রত্যেক চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখি। তাই প্রত্যেক যুবক যুবতীকে বলবো, ধৈর্য ধরো, জীবনে কোনো শর্টকাট নেই। সোমবার সংসদে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন সাক্ষাৎকালীন সময়ে উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার খবরাখবর নেন তিনি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন উপরাষ্ট্রপতির সঙ্গে। এদিন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের সঙ্গে অন্যান্য রাজ্যের সাংসদরাও ছিলেন। প্রদেশ কংগ্রেস ভবনে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানানো হয় যে, সামনের দিনগুলোতে রাজ্যের নারীদের নিরাপত্তা, ধর্ষণ, সরকারি ক্ষেত্রে নারীদের 33% সংরক্ষণ, নারীদের সশক্তিকরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে এদিন জেলা মহিলা কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই আলোচনায় স্থির হয়েছে যে আসছে 23শে মার্চ ধর্মনগরে, 25শে মার্চ উদয়পুরে, 27শে মার্চ তেলিয়ামুড়ায় এবং 29শে মার্চ সদর আগরতলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে এদিন জানান প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য মহিলা কংগ্রেস নেতৃত্ব। সেই উপলক্ষে আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য কমিটি এবং জেলা সভানেত্রীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এবং আগামী দিন মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সারা ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হাতে নিয়েছে এবং মহিলারা যেভাবে নিপীড়িত এবং লাঞ্ছিত এবং ধর্ষিত হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devloke Hospital.
আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS, সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। সব কথার শেষ কথা, দেশ সবার আগে। ঠিক এই নীতির জেরেই সম্পর্কের বাঁধন অত্যন্ত শক্ত দুই রাষ্ট্রনেতার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের গুণাবলীর কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমমানসিকতাই এই দুই রাষ্ট্রনেতার বন্ধুত্বের পথ তৈরি করে দিয়েছে। প্রসঙ্গত, গত কয়েক বছরে বারবার প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের নজির। এই বন্ধুত্বের রসায়ন কি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর কাছে তা জানতে চেয়েছিলেন ফ্রিডম্যান। সেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে অকপটে প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প বিশ্বাস করেন আমেরিকা প্রথম এই নীতিতে, দেশ সবার আগে। এই মানসিকতার জন্যই আমরা বন্ধু। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। 9 মাস পর পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। দীর্ঘ 9 মাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে বুধবার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। 9 মাস পর তারা পৃথিবীতে ফিরতে চলেছে পাকাপাকিভাবে। ফিরবেন বুধবার। আমেরিকার ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল 5:57 তারা নামবেন। ভারতের ঘড়িতে ওই সময় বুধবার ভোর 3:30। প্রসঙ্গত, রবিবার সকালে সুনিতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন যান। তাতে ছিলেন আরও 4 নভোশ্চর। সুনিতারা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরবেন। আগামী কিছুদিনের জন্য মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্বে থাকবে ওই 4 মহাকাশচারীর উপর। তারা হলেন নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জ্যাক্সার প্রতিনিধি টাকুয়া উনিশি ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার রক্সামের প্রতিনিধি কিরিল পেসকভ। এছাড়াও সুনিতা উইলিয়ামস এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হক এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গুরবুনভ। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন মামলার পরিবারের দায়ের করা আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সোমবার সকালে এই মামলার শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নির্যাতিতার মা বাবার আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এখন থেকে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সোমবার এই মামলার শুনানিতে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নির্যাতিতার মা বাবার আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, অভয়ার মা বাবার আবেদন ছিল সুপ্রিম কোর্টের শুনানিতে বারবার দিল্লি যাওয়া অসুবিধা, তাই তাদের মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হলে তাতে অংশ নেওয়া অনেক সহজ হবে। সোমবার আরজি কর মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী করুণা নন্দী। তাতে শীর্ষ আদালত জানান, এবার মামলা শুনতে পারবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। কলকাতা হাইকোর্ট থেকে উত্তরণের পর সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বর্ষিয়ান জয়মাল্য বাগচি। কাজের প্রথম দিনই আরজি করের মতো হাই প্রোফাইল মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে যোগ দিয়েছেন তিনি। এদিন তার উপস্থিতিতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মামলাটি শোনে। মেয়ের প্রতি হওয়া চরম অন্যায় নিয়ে সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট ছিলেন না অভয়ার মা বাবা, তাই অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো, মূল অপরাধী সঞ্জয় ছাড়াও আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করে অভয়ার পরিবার।
কিন্তু বিচারপতি ঘোষ জানান এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার মা বাবা। এর পরিপ্রেক্ষিতেই আদালত এই রায় দেয়। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। ভারতীয় ন্যায় সংহিতার 106 এর 1 ও 2 ধারা প্রত্যাহার সহ মোট 16 দফা দাবি আদায়ের লক্ষ্যে সরব হলো অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। এরই প্রেক্ষিতে সোমবার একটি মিছিল রাজধানীর অফিস লেন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন মিছিলে উপস্থিত সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে বলেন, সারা দেশে পরিবহন শিল্প মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। ডিজেল, পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ট্যাক্সের টাকা বিরাট আকার ধারণ করেছে। অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা, ভারতীয় ন্যায় সংহিতার 106 এর 1 এবং 2 ধারা প্রত্যাহার, মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ 16 দফা দাবিতে আন্দোলনে সামিল হয়েছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। ফেডারেশনের ত্রিপুরা শাখার উদ্যোগে পরিবহন শ্রমিকদের স্বার্থে দাবিগুলো নিয়ে আগামী 24শে মার্চ দিল্লি চলো অভিযানের আয়োজন করা হয়েছে। সিআইটিইউ সর্বভারতীয় শাখা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বলে তিনি জানান। দাবিতে আজকে সরকারের উদ্দেশ্যে এখানে একটা বড় মিছিল, অর্থাৎ শ্রমিকদের মিছিল তারা সংগঠিত করবে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষের অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিকদের। সারা দেশে 10 কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত। কয়েক কোটি গাড়ি চলাচল করে, হালকা যান থেকে ভারী যান পর্যন্ত। এখনো দেশে, ভারতবর্ষে গ্রাম শহরে যোগাযোগের সবচেয়ে মাধ্যম হল মোটর পরিবহন এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হল পরিবহন শ্রমিকদের। ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন 2025 সোমবার অনুষ্ঠিত হয় আগরতলা কোর্ট চত্বরে অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে। জানা যায়, এই নির্বাচনে মোট 11টি পোস্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে 13 জন প্রার্থী। মোট 16 জন মনোনয়নপত্র জমা দেওয়ার পর একজনের মনোনয়নপত্র বাতিল হয়, 2 জন তাদের প্রার্থী পদ প্রত্যাহার করেন। ফলে 11টি পোস্টের জন্য 13 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যায়। সোমবার বিকেলে ভোট গণনা, এরপরই জয়ী প্রার্থীদের নাম প্রকাশ্যে আসে। আগরতলা ও জিরানিয়া নিয়ে 70 জন ভোটার এদিনের এই নির্বাচনে ভোটদান করেন। এ ব্যাপারে এদিন আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের তরফে তা জানানো হয়। আগরতলা 2025-এর সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল 16 জন। এর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার 15 জন ঠিকছে, তার মধ্যে 2 জন উদ্যোগ নিয়েছে। বাকি 13 জন আছে, 13 জন রাস্তা ভোটের মাধ্যমে 11 জন সিলেক্টেড। শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ির 2টো বসতঘর। ঘটনাটি ঘটে সোমবার সকালে বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার এলাকার বাসিন্দা সজল দেববর্মার বাড়িতে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ 25 লক্ষাধিক টাকা হবে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যায় ওই বাড়িতে, কিন্তু ওই বাড়িতে প্রবেশের রাস্তা সরু হওয়ায় অনেকক্ষণ চেষ্টার পর লম্বা পাইপের সংযোগ ঘটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক কর্মীরা। প্রাথমিক ধারণা, বিদ্যুৎ পরিবাহী লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। ওই বাড়ির মালিক বাড়িতে থাকেন না, বাড়িতে 2 ভাড়াটিয়া পরিবার থাকে। তাদের উপস্থিতিতেই এই অগ্নিকাণ্ডের সংযোগটি ঘটে বলে জানা গেছে। ডন বস্কো স্কুলের ওটা সাইডে একটা বাড়িতে আগুন লাগে আর কি। তো আমরা খবর পেয়েছি আমরা ফায়ার সার্ভিস থেকে সকলে গাইলাম, আমরা আগুন নিয়ন্ত্রণে আছি। কয়টা ঘর পুরো আছে? ঘর তো প্রায় 1-2টা পুরো গেছে, এখন মোটামুটি সব কন্ট্রোল আছে। গাড়ি কি ডাইরেক্ট ঢুকছে না, গাড়ি জায়গা গেছে না, গাড়ির রাস্তা চিকন। তো আমরা অনেকটি রুলি ডেলিভারি 5 লাগানোর পরে এরপরে বিচার চলতে হয়েছে। তাহলে আমরা কোন ফায়ার সার্ভিস? আমরা বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস থেকে এসেছি। আমরা পরিচয়, আমার নাম রাকেশ চৌধুরী। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
শুনব এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। পোয়াংবাড়িতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসীরা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে সোমবার। এদিকে গরম পড়তে না পড়তেই রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। পোয়াংবাড়ি এলাকার জনগণ এদিন সংবাদ মাধ্যমে জানায় যে এলাকায় 20 থেকে 25 দিন ধরে পানীয় জলের সংকট। স্থানীয় পঞ্চায়েত অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি। অগত্যা কোনো উপায় না পেয়ে তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়। তাদের দাবি, ভিডিও এসে তাদের এই বিষয়ে সমাধান না করলে তারা রাস্তা অবরোধ জারি রাখবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তারা রাস্তা অবরোধ তুলে নেয়। তিনি তামান বাই রাস্তা অবরোধ খালাইমানি जों दै माने बागै मा खालामनानै जों पोवांबारि बल आन्दारा दङ दैनि बागै बेलाखेनो अभाब कुनो साप्लाय गरै दैनि एकर कुनो फायनाय फैया जोंनो दै मानैया जों 15 दिननि थाखा साप्लाय नष्ट दैनि अफिसार कुनो जोगाजोग गरै बल भिडिअबो जों माय कुनो नायफैया जोंना दै मानैया जों गय दिन थाखा जों माइसे थ दै नैया थ मानाय दिबा ए जोंना फायनाय बायदि पोवांबारि ब्लकनि आन्दाराव फायनाय बायदि जोंना आसो এই প্রশাসন থেকে ডিডব্লিউএস নি কোনো কর্মী রক ফাইয়া फाया कुनो फायजे गया कुनो नाय फायजे गया এই সময় কোনো ভিডিও ফাইজে গিয়া फायजे गया মানে যতক্ষণ ভিডিও তাবো পর্যন্ত কোনো ফাইজে গেছে মোর 2 ঘন্টা 3 ঘন্টানি থাকা তাবো কোনো দেখা করে ডিডব্লিউএস নি বা ভিডিও প্রশাসন থেকে কেউ ফাইয়াকলে ননে অবরোধ দিছিয়া না। এবার বিশ্রামগঞ্জ দ্বাদশ বিদ্যাজ্যোতি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস, কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল। স্কুলের সমস্ত আর্থিক হিসেব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্টস নিয়ে যায় চোরের দল। এদিকে সোমবার সকালে খবর পেয়ে স্কুলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এরপর হাতে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বাড়িঘর, মন্দির, মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল। এই ঘটনায় আতঙ্কিত সকলে। আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা। তো আমরা সকালে মর্নিংয়ের স্টাফে এসে পড়েছি, তখন আমাকে খবর দিয়েছে সকাল 7টায় যে চুরি হয়েছে। আমাদের দেখুন সব খোলা, কয়েকটা রুম খোলা, এক্সাম রুম খোলা, আমার রুম ভাইস প্রিন্সিপাল, গ্যাস সেকশন, এস্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুমগুলি চুরি হয়েছে। হার্ড ডিস্ক, দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে, সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে। 7টা রুম খোলা আছে, এখন 7টা রুমে ঢুকেছে। তো এক্সাম রুমের কম্পিউটার নিয়েছে, এটা হার্ড ডিস্ক আমাদের। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামীণ ঐতিহ্যে চিরচেনা ছন কিংবা ছাউনির ঘর। দিন দিন আধুনিকতার ছোঁয়ায় এখন পাহাড়ে কিংবা গ্রামাঞ্চলে ছন ও ছনের তৈরি ঘর বিলুপ্তির পথে বললেই চলে। খুব বেশি দিন হয়নি যেখানে গ্রামে 2-4টি ছনের তৈরি ঘর চোখে পড়তো। বর্তমানে কয়েকটি গ্রাম মিলেও এই ধরনের ঘর চোখে পড়ে না। তবে বিভিন্ন পাহাড়ি জনজাতি পাড়ায় এখনো রয়েছে কয়েকটি ছনের ঘর। জনৈক ছন ব্যবসায়ী সোমবার আক্ষেপের সুরে চাম্পাহাওর এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান, বিগত 30 বছর যাবৎ তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত। এখন একটা বড় অংশের লোকেরা এই ব্যবসা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। লাভের মুখ দেখা তো দূরের কথা, আসল দাম তোলা কষ্টকর হয়ে যায়। তিনি তকছায়া এলাকা থেকে এই ছনগুলো নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে বেরিয়েছেন বলেও জানান। ছন করতে আনছেন, কি করবেন ছন? এটা কোরআনে বেচবেন? ওই হজবাড়ি ওই টাকা করে লাগে, তবে অনেক কষ্ট লাগছে। এটা দাম পাওয়া যায় না, 800 টাকা এরকম। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।